বিশ্বাস করবেন না, আমি এখন যেই প্রজেক্টে দাঁড়ায় তার টাকায় 3টা পদ্মা সেতু করা সম্ভব। বাংলাদেশের সর্বপ্রথম গভীর সমুদ্র বন্দর আর একটা 1200 মেগাওয়াটের কয়লা দিয়ে চালানো বিদ্যুৎ কেন্দ্রের মহা প্রকল্প। কক্সবাজারের মাতারবাড়িতে চলছে এক মহাযজ্ঞ। এখন থেকে আমাদের জাহাজের পণ্য খালাস করতে আর সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বোর বন্দর ইউজ করতে হবে না। নিজেদের মাটির বন্দরে আমরা মাদার ভেসেল ভিড়ায় পণ্য খালাস করতে পারবো। আর এইখানকার 1200 মেগাওয়াটের বিদ্যুৎ সরাসরি যুক্ত হবে আমাদের জাতীয় গ্রিডে। কক্সবাজারের মাতারবাড়িতে এত গভীর সমুদ্র বন্দরের জটিল সব কাজ কিভাবে পরিচালনা করা হয়? সমুদ্রের পানিতে আপনি প্রচণ্ড ঢেউ দেখেন, কিন্তু বন্দরের ভিতরের এই পানিতে আপনি কোনো সমুদ্রের ঢেউ দেখতেছেন না। কিভাবে এটা কন্ট্রোল করা হয় আর কিভাবে এইখানকার কয়লা আনলোড করার মাধ্যমে পুরো পাওয়ার প্ল্যান্টটিকে চালনা করা হয়, এই পুরো প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর কথাটা আপনার কানের মধ্যে আসলেই কোশ্চেন করতে পারেন, নর্মাল একটা সমুদ্র বন্দর আর ডিপ বা গভীর সমুদ্র বন্দরের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এইখানে আপনি মাতারবাড়িতে যে গভীর সমুদ্র বন্দর দেখতেছেন না, এইটার গভীরতা চ্যানেলের প্রায় 16 থেকে 18 মিটার পর্যন্ত রাখা হইতেছে। যেইখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, চট্টগ্রামে আমাদের যে সমুদ্র বন্দর যেটা দিয়ে এত কোটি কোটি টাকার বিজনেস হয়, ওইখানকার চ্যানেলের ডেপথ ওরা 10 থেকে 12 মিটারের মতন রাখতে পারে। একটু মনে রাখেন, এই নাম্বারটা হেরফের হইতে পারে, এক্স্যাক্ট কেউই বলতে পারে না। এটার জন্য আমার আবার মাইট দিতে যায় না। প্রশ্ন আসতেই পারে, ভাই সমুদ্র বন্দরের চ্যানেলের গভীরতা বেশি থাকলে আপনার আসলে সুবিধাটা কোন জায়গায়? খুব সিম্পল একটা সুবিধা। আমার সমুদ্র বন্দরের গভীরতা যত বেশি হবে, এইখানে তত বড় জাহাজ ঢুকতে পারবে। বড় জাহাজ ঢুকলে আমার কি সুবিধা? ভাই খুব সহজ। 10 কেজির একটা মাল আপনি যদি 1 কেজি করে প্রত্যেকবারে আনেন, আপনার কতটা সময় ক্ষয় হবে আর আপনার কত বেশি এফোর্ট দেওয়া লাগবে একবার চিন্তা করেন। সেই জায়গায় আপনি যদি একটা বড় কিছু দিয়া 10 কেজি মাল একসাথে অন্য একটা জায়গা থেকে আপনার কাছে নিয়ে আসতে পারেন, সেইটা কি আপনার জন্য সুবিধাজনক হইতেছে না? এইটাই হচ্ছে বড় জাহাজ নিজেদের বন্দরে ভেরানোর সুবিধা। আমার যদি একটা ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর থাকে, তাইলে আমি আমার বন্দরেই মাদার ভেসেলকে ভিড়াইতে পারবো। মাদার ভেসেল হচ্ছে সেই সব বড় বড় জাহাজ যারা 8000 থেকে 10,000 TEU, যেটার মানে হচ্ছে 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, এইটা নেভিগেশনের ভাষায় ইউজ করা হয়। বুঝেন, যত বেশি TEU তত বেশি ভার ওই জাহাজ বহন করতে পারে। মাদার ভেসেল কত করে? 8000 থেকে 10,000, যেটা আমরা আমাদের মাতারবাড়ি পোর্টে ভিড়াইতে পারবো। অন্যদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমরা যে শিপগুলো এখন ভিড়াইতে পারি, ওইগুলার ভারবাহন ক্ষমতাটা জানেন? 800 থেকে মাত্র ম্যাক্সিমাম 2400 TEU। যেখানে আমাদের একটা কনসাইনমেন্ট অফ গুডস বাংলাদেশ থেকে ইউএসএতে পাঠাইতে এখন 45 দিন সময় লাগে, মাতারবাড়ি পোর্টটা হয়ে যাওয়ার পরবর্তীতে এটা মাত্র 23 দিনে পাঠানো যাবে। কতটা কইমা যাইতেছে সময় একবার চিন্তা করেন। এইটাই হচ্ছে একটা নর্মাল সি পোর্ট আর একটা ডিপ সি পোর্টের মধ্যে পার্থক্য। মাতারবাড়িতে ডিপ সি পোর্ট হওয়ার পরে এইখান থেকে আমাদের অন্যান্য যে 3টা বন্দর চট্টগ্রাম, মংলা আর পায়রা, ওইখানে পণ্য নিয়ে যাওয়া আসা করা অনেক বেশি ইজিয়ার হবে আমাদেরকে। আর সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার সমুদ্র বন্দরগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। দেখতেছেন আমার পিছনে অলরেডি জাহাজ যাইতেছে। এই গভীর সমুদ্র বন্দরটা এক্স্যাক্টলি এই লোকেশনে করার কারণ আছে, কিন্তু বাংলাদেশের অন্যান্য যেসব পোর্ট আছে, মনে করেন চট্টগ্রাম পোর্ট কিংবা মংলা পোর্ট, পায়রা বন্দর, এইগুলোর জায়গাগুলো এত বেশি সেডিমেন্ট আসে। প্রত্যেকবার আপনি যদি খনন করতে যান, ড্রেজিং করতে যান, একবার খনন করবেন, তার পরের মাসেই দেখবেন যে আবার এসে এইখানে অনেক পরিমাণ সেডিমেন্ট পড়ে এই জায়গাটাকে হচ্ছে চ্যানেলটাকে ভরাট করে ফেলতেছে, যেই কারণে বড় জাহাজ এখানে ভিড়তে পারে না। ঠিক এই লোকেশনটাই এমন একটা লোকেশন যেখানে সেডিমেন্ট খুব একটা বেশি আসে না, যে কারণে এই লোকেশনটাতে ডিপ সি পোর্ট অর্থাৎ গভীর সমুদ্র বন্দর নির্মাণ করাটা আমাদের জন্য অনেক সহজ। আপনাদের মনের মধ্যে হয়তো কোশ্চেন আসতে পারে, সাগরের পানিতে এত ঢেউ থাকে, ঠিক সেম সাগরের পারে যখন একটা পোর্ট বা বন্দর থাকে, এইখানের পানিতে কোনো ঢেউ কেন নাই? নাম্বার 1। নাম্বার 2, এইখানকার পানি যে এত গভীরতা মেইনটেইন করা হয়, সমুদ্রের পানি থেকে এত সেডিমেন্ট আসে, এই সেডিমেন্টগুলোকে আসলে কিভাবে ম্যানেজ করা হয়? আমি এখন যেই বাঁধের উপরে দাঁড়ায় আছি, এটার নাম সেডিমেন্ট মিটিগেশন ডাইক বা SMD। এই ডাইকটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে সমুদ্র থেকে যেই সেডিমেন্টগুলা বা বালুগুলা আসে, এই বালুগুলা যাতে পোর্টের পানির ভিতরে ঢুকতে না পারে। কারণ যদি এই সেডিমেন্টগুলো এখানে ঢুকে, পোর্টের
পানির যেই গভীরতা আছে সমুদ্রের পানির, এই গভীরতাটাকে ওরা কমায় ফেলবে, যার কারণে বড় জাহাজ আর এই জায়গাটাতে ঢুকতে পারবে না। এই সেডিমেন্ট মিটিগেশন ডাইকের অন্য পাশটাতে আরেকটা বাঁধ আছে যেটাকে ওয়েভ কন্ট্রোলিং ডাইক বলে। ওই ডাইকের কাজ হচ্ছে সমুদ্রের পানি থেকে যে ঢেউটা আসে এই ঢেউটা যাতে পোর্টের ভিতরে এন্ট্রি নিতে না পারে। আপনারা দেখতেছেন এটা কিন্তু বঙ্গোপসাগরেরই অংশ, কিন্তু এইখানে বঙ্গোপসাগরে যেরকম আমরা ঢেউ দেখি সেই ঢেউটা কিন্তু এই পাশে নাই, কিন্তু আবার হাতের ঠিক বাম পাশেই কিন্তু সাগর আছে, এখানে কিন্তু প্রচন্ড ঢেউ আছে। সো পুরা মেকানিজমটা এমনভাবে সাজানো যাতে করে ঢেউ এবং সেডিমেন্ট কোনোটাই এই পোর্টের মধ্যে কোনো ক্ষতি করতে না পারে। আমার পাশে আপনারা এখন যে ব্লকগুলা দেখতেছেন এটা কিন্তু কোনো জেনারেল আমরা বাংলাদেশে যেরকম ব্লক ইউজ করি এরকম না, এগুলোর নাম হচ্ছে এক্স ব্লক। আপনি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যে কিউবিক্যাল ব্লকগুলো ইউজ করে ওগুলো কিউব মানে হচ্ছে ঘনক আকৃতির, এগুলো ঘনক আকৃতির না, এগুলো এক্স আকৃতির। এটা একটা আরেকটার সাথে ইন্টারলকড হয়ে থাকে, যেই কারণে পানির কোনো ধরনের ক্ষতি এইটা এই জায়গার মধ্যে হইতে দেয় না এবং ব্লক করে রাখে। সেডিমেন্টকে বা বালুকে এইখান থেকে ব্লক করে রাখা হয় যাতে পোর্টের কোনো ক্ষতি করতে না পারে। আমার মতে এই ধরনের নতুন টাইপের ব্লক বাংলাদেশের ভিতরের যে জায়গাগুলা, বাঁধগুলা, এমব্যাঙ্কমেন্টগুলা, এইগুলোতে ইউজ করার সময় চলে আসছে। এই ব্লকগুলো কিন্তু দেখেন একটা 3DX এর মতন, মানে একদম জাস্ট 2DX না, 3DX এর আকৃতির, খুব ইন্টারেস্টিং কিন্তু শেপটা। সমুদ্রের এই পাশটাতে তো এক্স ব্লক দিছে, কিন্তু এই জায়গাটা দেখেন বড় বড় পাথর, এইগুলোর নাম হচ্ছে বোল্ডার। এই বোল্ডারগুলা নিচ থেকে উপর পর্যন্ত আনা হয়েছে, দেন তার উপরে হচ্ছে এক্স ব্লকগুলা দিছে যাতে পানিটাকে এবং সেডিমেন্টকে খুব ভালো মতন আটকানো যায়। এই পোর্টটা কিন্তু প্রথমে বানানো হয়েছিল এখানে যে পাওয়ার প্ল্যান্টটা আছে, যে বিদ্যুৎ কেন্দ্র 1200 মেগাওয়াটের, এইটা চালাইতে প্রত্যেক দিন অনেক কয়লা লাগে। এই কয়লাগুলো আসে ইন্দোনেশিয়া থেকে জাহাজে করে, অ্যান্ড এই জাহাজগুলো এই বন্দরের মধ্যে ভেরানো হয়। প্রথমে এই বন্দরের মেইন উদ্দেশ্য ছিল এই পাওয়ার প্ল্যান্টের জন্য যে কয়লাগুলো আসতেছে এইটাকে আমি এখানে আমরা একটা ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর তো বানায় ফেলতে পারি। এইখান থেকেই মেইনলি ডিপ সি পোর্ট কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করানোর শুরু। আচ্ছা, এতক্ষণ তো আপনাদেরকে অনেকক্ষণ ধরে গভীর সমুদ্র বন্দরের কাজটা দেখাইলাম, আপনাদেরকে এই কয়লা যেখানে জমা করা হইতেছে ওই জায়গাটা ঘুরে আনে। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে কোল স্ট্যাক ইয়ার্ড। জাহাজ থেকে যে কয়লাটা নামানো হয় এই কয়লাটাকে নামায়ে ঠিক এত বড় দেখেন কতটা বিশাল একটা স্ট্রাকচার, এর ভিতরে না আস্তে আস্তে স্টক করা হয়, অ্যান্ড দেন এইখান থেকে পাওয়ার প্ল্যান্টের মধ্যে সাপ্লাই দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমার পিছনে আপনারা যে কয়লা জমা হওয়া দেখতেছেন এইটা একটা স্ট্যাকার দিয়ে করে, জাহাজ থেকে কয়লা আইনা এই জায়গাটার মধ্যে রাখা হয়। এই একটা স্ট্যাক ইয়ার্ডের মধ্যে আপনি 2 লক্ষ টন পর্যন্ত কয়লা স্টক করে রাখতে পারবেন, জমা রাখতে পারবেন। এইরকম স্টকের আরো 4টা আছে, টোটাল কত হইল 8 লক্ষ টন কয়লা আপনি এই জায়গায় জমা করে রাখতে পারবেন, যাতে করে আপনি অ্যাটলিস্ট 2 মাস পর্যন্ত যদি আপনার অন্য কোনোখান থেকে কয়লা নাও আসে, এই কয়লা জমানো কয়লা থেকেই আপনি আপনার পাওয়ার প্ল্যান্ট চালাইতে পারবেন 2 মাস পর্যন্ত। এই যে এখানে আমরা যতগুলো কয়লা দেখছি, কয়লাগুলো কিন্তু বাংলাদেশি কয়লা না, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান কয়লা। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি যত কয়লা আছে আমাদের, সেগুলো ব্যবহার না করে কেন আমরা ইন্দোনেশিয়ান কয়লা ব্যবহার করছি? এইখানেই প্রথম ইন্টারেস্টিং ফ্যাক্টটা আসে। আমরা বাংলাদেশের বড় পুকুরিয়াতে কিছুদিন আগে যে কয়লা খনিতে কয়লা উত্তোলন করতে দেখছি, এইটা প্রতিদিন গড়ে উত্তোলন করে প্রায় 4000 টন কয়লা, আর এইখানের 1200 মেগাওয়াটের এই পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য গড়ে প্রায় প্রতিদিন 12,000 টন কয়লা লাগে। কই 4000, কই এই 12,000, একবার শুধুমাত্র চিন্তা করে। এখন আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে খরচের ব্যাপারটা। বাংলাদেশি কয়লার খরচ কত আর ইন্দোনেশিয়ার কয়লার খরচ কত? বাংলাদেশি কয়লার খরচ হচ্ছে প্রতি মেট্রিক টন 16,000 টাকা, যেটা ইন্দোনেশিয়ার ক্ষেত্রে $200 বা 22,000 টাকার মতো, যেটা সব খরচ সহ মিলায়। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দামটা একটু বেশি, বাট বাংলাদেশি যে কয়লাটা সেটা যদি আবার ট্রান্সপোর্ট করে এবং হাবিজাবি যত কস্ট মিলায়, তখন 16,000 থেকে ওটা আরও কস্টিংটা বেড়ে যায়। বড় পুকুরিয়াতে আমরা যে কয়লাগুলো দেখছিলাম ওগুলো তো বড় বড় পাথরের মতন, এইখানের কয়লাগুলো দেখেন একদম গুড়া টাইপের। সো এইখানের এই কয়লাগুলো এরকম কেন আমি জিজ্ঞেস করছিলাম। সো অ্যান্সারটা হচ্ছে, আমরা যখন বড় কয়লা আনি এইটাকে আবার পাওয়ার প্ল্যান্টে ইউজ করার জন্য গ্রাইন্ডারে আরও ক্রাশ করতে হয়, আরও ছোট করতে হয়, কাজ বাইরে যায়। সেই কারণে এইখান থেকেই বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে, তোমরা আমাকে কয়লা যখন দিবা এই কয়লাটা 50 মিলিমিটার, 50 মিলিমিটার বা 2 ইঞ্চির থেকে বেশি সাইজের হওয়া যাবে না, এতটুকু ছোট আমার করতে হবে। দেন আমার পাওয়ার প্ল্যান্টে নেওয়ার সময় আলাদা করে গ্রাইন্ডিং করতে হইতেছে না, আমার সময় বাঁচতেছে, আমার এনার্জি বাঁচতেছে, টাকা বাঁচতেছে। আচ্ছা, আপনারা এতক্ষণ ধরে দেখছেন কয়লা আমি জমা রাখতেছি, দেন এই কয়লাটা দিয়ে আসলে কিভাবে কারেন্ট প্রডিউস করে এইটা একটু আপনাদের সামনে ব্যাখ্যা করি।
সো যেটা করা হয়, একটা সার্টেইন সাইজের কয়লা আমি বন্দর থেকে রিসিভ করলাম, আমার স্ট্যাক ইয়ার্ডের মধ্যে রাখলাম। এই কয়লাগুলাকে আমি এখন আরও বেশি গুঁড়া করার জন্য একটা মেশিনের মধ্যে পাঠাবো, যেটাকে বলা হয় পালভারাইজার। এই পালভারাইজারে এই কয়লাগুলো যেগুলো আছে, যার সাইজ ম্যাক্সিমাম 50 মিলিমিটার হইতে পারবে, এইগুলাকে আরও গুঁড়া করা হয়, একদম ট্যালকম পাউডারের মতন গুঁড়া করে ফেলা হয়। দেন এইটাকে অন্য একটা জায়গায় নেওয়া যায়। কই নেওয়া যায়? এই জায়গাটাকে বলা হয় বার্নার। আপনারা যে এখন বাইরের এত বড় স্ট্রাকচার দেখতেছেন, সিঁড়ি সিঁড়ি পাইপ পাইপ, এইটার ভিতরেই কিন্তু লম্বা একটা সিলিন্ডারের অনেক বড় আগুনের একটা চুলা জ্বলতেছে, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এখন এই আগুনটা জ্বালায় রাখার জন্যই মেইনলি এই কয়লাটা ইউজ করা হয়। আবারও একটু বুঝাই বলি, ধরেন এই বার্নার বা ফার্নেস, এই যে এত বড় চুলাটা, এটা কিরকম একটা সিলিন্ডার চিন্তা করতে পারেন, যার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় অনেকগুলা ফ্যান লাগানো আছে। এই ফ্যানগুলা চালাই দিলেই এই ফ্যানগুলার বাতাসের ভিতর দিয়েই তেল আর কয়লার এই যে গুঁড়া আমি এতক্ষণ করছি, এইগুলাকে ঢুকায় দেওয়া হয়। তেল একদম শুরুতেই খালি ঢুকায়, আসলে একটা সার্টেন লিমিট, খুব সম্ভবত 150 মেগাওয়াটের পরে আর তেল ইউজ করা হয় না। প্রথম তেল আর কয়লা একসাথে ঢুকানো হয় ফ্যানগুলা দিয়ে, পরে শুধু কয়লা ঢুকানো হয়, কারণ ওই আগুনটা জ্বালানোর জন্য প্রথমে এই তেলটা দরকার হয়। সো কি হইলো, আমি আগুন জ্বালাইলাম অ্যান্ড এইটার মধ্যে কন্টিনিউয়াসলি এই ফ্যানগুলা দিয়ে আমি কয়লা ঢুকাইতেছি। এই ফ্যানগুলাকেই বলা হয় বার্নার। আপনারা এখন দেখতেছেন এরকম পাশাপাশি অনেকগুলা বার্নার, এক পাশে টোটাল 15টার মতন আছে, আরেক পাশে টোটাল 10টার মতন বার্নার আছে। এই 15 আর 10 মিলে 25টা বার্নার একসাথে জ্বলতেছে এন্ড প্রত্যেকটা বার্নারের ভিতর দিয়ে আমি গুঁড়া কয়লা পাঠাইতেছি, যেগুলা পালভারাইজার আমি গুঁড়া করছি। এন্ড যত কয়লা আমি দিতেছি তত বেশি আগুন জ্বলতেছে। এখন প্রশ্ন হইল খুব মজার, এই আগুনটা আমি কেন জ্বালায় রাখতেছি? এই আগুনটা আমি আসলে হুদাই জ্বালায় রাখতেছি না। পুরা সিলিন্ডারটার চারপাশে সাপের মতন অনেকগুলা পাইপ গেছে। এই পাইপগুলার প্রত্যেকটার গা অনেক মোটা, ভিতর দিয়া পানি দেওয়া হয়। এখন দেখেন আগুন জ্বলতেছে, প্রচন্ড তাপ দিতেছে, ভিতর দিয়ে পানি দিতেছে। এই পানিটা গরম হয়ে একদিক থেকে পানি হিসেবে ঢুকে অন্য দিক থেকে এটা জলীয় বাষ্প বা স্টিম আকারে বাইর হয়। আমরা এই আগুনটাকে জ্বালাইতেছি মেইনলি এই স্টিমটা উৎপন্ন করার জন্যই। প্রতিদিন প্রায় 1800 টন স্টিম এক একটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে উৎপন্ন করা হয়। এই স্টিমটা দিয়ে আমি কি করি, এই স্টিমটা দিয়ে আমি একটা টারবাইনের ব্লেডগুলোকে আমি ঘুরাই। এখন আপনারা দেখতেছেন একটা টারবাইন একটা আলাদা রুমের মধ্যে রাখা হয়। স্টিমটাকে একটা নির্দিষ্ট বড় বড় পাইপের মধ্য দিয়ে ওই টারবাইনের আলাদা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। ওইখানে হাই প্রেশার লো প্রেশারের একটা মেইনটেনেন্স চলে অ্যান্ড টারবাইনটা একটা শ্যাফটের সাথে যুক্ত থাকে। এই শ্যাফটটা যেই পরিমাণ ঘুরে, এইটাকে একটা জেনারেটরের সাথে কাপলিং করে বা যুক্ত করে রাখা হয় অ্যান্ড সেম আরপিএমেই এই শ্যাফটের মাধ্যমে জেনারেটরটার সাথেও কানেকশন দেওয়া হয়। সোজা কথায় আমি যে পানি থেকে স্টিম করলাম, এই স্টিমটা যা টারবাইনকে ঘুরাইতেছে অ্যান্ড টারবাইনটা জেনারেটরের সাথে কানেক্টেড অ্যান্ড ওই জেনারেটর থেকেই লাস্ট পর্যন্ত আমি কারেন্ট পাইতেছি। সো এই যে ছোটবেলায় আমরা পড়ছিলাম তাপ শক্তি থেকে কিভাবে আমরা বিদ্যুৎ শক্তি পাইতে পারি, এইটাই হচ্ছে তার এক্সাম্পল। অফকোর্স জিনিসটা এতটা সহজ না, আরো কঠিন আলোচনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আলোচনা এটার ভিতরে আছে, বাট আমি আপনাদেরকে একদম সহজে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো ধারণা করতে পারেন এই যে পানিটা ইউজ করা হইতেছে, পাশে তো সাগর আছে, আচ্ছা সাগরের পানি পুরোটা ডাইরেক্টলি দিয়ে দিলাম। এইখানে একটা প্রবলেম আছে, সাগরের পানিতে অনেক ধরনের মিনারেল থাকতে পারে, সবচেয়ে বড় মিনারেল সাগরের পানিতে লবণ আছে। এই পানিটাকে সব ধরনের মিনারেল থেকে মুক্ত করা হয় প্রথমে। এই প্রসেসটাকে বলা হয় ডিমিনারালাইজেশন, কারণ এই মিনারেলগুলো সহ আপনি যদি পাইপের ভিতর দিয়ে পানি চালায় দেন, তাহলে পাইপের গায়ে স্কেল পড়তে পারে, এক ধরনের চলটা আইসা যেতে পারে পাইপের মধ্যে, যে কারণে আপনি আগের থেকে অনেক কম পরিমাণ পানি ভিতরে পাঠাইতে পারবেন অ্যান্ড এইটা স্টিলের পাইপের অনেক ক্ষতি করতে পারে। এইটা ইভেন টারবাইনের যে ব্লেডগুলো আছে ওইগুলার গায়েও স্কেল পড়ায় ফেলতে পারে, যে কারণে টারবাইনের এফিসিয়েন্সিও কমা যাবে। আর এই জন্যই পানিটাকে ডিমিনারালাইজ করা হয় প্রথমে। কোনো কিছু আমরা যখন পোড়াই তখন কিন্তু এইটা থেকে একটা ছাই উৎপন্ন হয়। সো কয়লা আমি এখানে পোড়াইতেছি, যেহেতু কয়লারও একটা ছাই আছে। এইখানে দুই ধরনের ছাই আসে, একটার নাম ফ্লাই অ্যাশ আর একটার নাম বটম অ্যাশ। টোটাল কয়লার মধ্যে 15 থেকে 20% ছাই উৎপন্ন হয় এবং এই 15 থেকে 20%-এর মধ্যে 80%ই থাকে ফ্লাই অ্যাশ, বাকিটা থাকে বটম অ্যাশ। বটম অ্যাশটা পাওয়ার প্ল্যান্টের নিচে একটা জায়গায় জমা হয়ে এটাকে আলাদাভাবে নিয়ে যাওয়া হয়। ফ্লাই অ্যাশটাকে কালেক্ট করার জন্য একটা আলাদা যন্ত্র ইউজ করে যার নাম ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর বা ইএসপি।
ওইখানে ফ্লাই অ্যাশটা যখন কালেক্টেড হয়ে যায়, অনেক ক্ষেত্রে এটা সিমেন্ট কোম্পানিগুলো নিয়ে যায়। ফ্লাই অ্যাশের আরও অনেক ধরনের কাজ থাকে, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। আর ধোঁয়াটা তো চিমনির মাধ্যমে বাইরে বের করে দেওয়া হইতেছে। আমরা যখন কয়লাটাকে বার্ন করি তখন একটা কালো ধোঁয়া হয়। যে কোনো কিছু আপনি বার্ন করবেন, এটা একটা ধোঁয়া আসে। এই ধোঁয়াটাই কিন্তু আপনারা সবসময় যেটা দেখেন, এত বড় চিমনি এটা দিয়ে নিয়ে উপরে ছাড়া হয়। এখন এই ধোঁয়াটা আপনি যত উপরে ছাড়বেন তত বেটার। এই চিমনিটার হাইট কত একবার গেস করেন। এটা 275 মিটার প্রায়, অর্থাৎ এটা প্রায় 90 তলা দালানের সমান উঁচু। চিন্তা করেন কতটা হাইটে এই ধোঁয়াটাকে ছাড়া হইতেছে, জাস্ট বিকজ এই ধোঁয়াটা যাতে আমাদের পরিবেশের কোনো ক্ষতি করতে না পারে, অ্যান্ড ধোঁয়াটা সাগরের দিকে চলে যাবে, যাতে করে মানুষ যেখানে আছে এই জায়গায় ধোঁয়াটা কোনো ক্ষতি করতে না পারে। আমরা আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে। তো নাফিস ভাই, আমরা আজকে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর ডিপ সি পোর্ট দেখা ফেললাম, একটা 1200 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট দেখলাম। আপনার এক্সপিরিয়েন্সটা কি? না, ফার্স্ট অফ অল এনায়েতকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রজেক্টে যে আসতে পারছি, বা এর একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আসলে হ্যাঁ এটা সত্য। এনায়েত, ধন্যবাদ তোমার ভিডিওতে রাখার জন্য। তুমি আমার জীবনেও রাখো না আমার তোমার ভিডিওতে। যাই হোক, আসলে তো আমরা তো বাসার মধ্যে দেখা গেছে যে কি আমরা যে ইলেকট্রিসিটিটা পাই বা আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করি, আমরা আসলে কখনো ভাবি না যে এই ইলেকট্রিসিটিটা আসলো কোথা থেকে, কিভাবে কি হইতেছে। এখানে আসার পরে দেখতেছি এই পুরোটাই যে কয়লা থেকে ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে, এলাকা জুড়ে কিন্তু একটাই কাজ হইতেছে যে ইলেকট্রিসিটি স্মুথলি যেন প্রোভাইড করা হয়। এবং সব কিছু এখানে যত ডেভেলপমেন্ট আমরা দেখতেছিলাম, সকাল থেকে আমরা ঘুরতেছিলাম এবং আমরা সব কিছু দেখলাম যে যত রকমের ডেভেলপমেন্ট এবং আরও অনেক কাজ হচ্ছে। এই পুরো জিনিসটা যে এই যে শুধুমাত্র আমরা যেন ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারি, রাইট, এই পুরো জিনিসটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগছে। এক্স্যাক্টলি। এবং এটার সাথে যখন ডিপ সি পোর্টটা বানানো শেষ হয়ে যাবে, তখন এই ডিপ সি পোর্ট ইউজ করে বাংলাদেশের অন্যান্য পোর্টগুলোও মাল খালাস করা থেকে শুরু করে বলেন, তাছাড়া অন্য অনেক কাজ করা, যেটা মাল্টিপারপাস পোর্ট আমরা বলি। এইটাই আর কি, এইখানে দুইটা প্রজেক্টের বা দুইটা জিনিসের একদম ইন্টারমিগলিং ঘটছে, একটা ডিপ সি পোর্ট সাথে একটা পাওয়ার প্ল্যান্ট। খুবই ইউনিক একটা কম্বিনেশন এটার মধ্যে আমরা দেখতে পাইছি, যেটা বাংলাদেশের কিংবা ওয়ার্ল্ডের অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাবো কিনা আমরা জানি না। সো এইটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে লাইফে। এর পরে আবার কখন আসতে পারবো কিনা এখানে জানি না। এক্স্যাক্টলি, আমরা একসাথে খনির নিচে গেছি, আমরা একসাথে কত জায়গায় গেছি, আমরা কেজিএফ এর ফিল আসছে আমাদের মধ্যে, একটা কেজিএফ এর ফিল ভাই। নাফিস সালিম কেজিএফ ওরফে কেজিএফ। আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভাল লাগে, এই ধরনের আরো গ্রাউন্ড রিপোর্ট চান, আপনারা কোন কোন টপিকে বানানো যাইতে পারে আমাকে জানায়েন। আর আশা করি আপনাদের কিছু ইউনিক জায়গাতে আমরা নিয়ে যেতে পারতেছি, এমন কোনো জায়গা যেসব জায়গাতে আপনারা নিজেরা হয়তো সহজে অ্যাক্সেস পাবেন না, আমরাও লাইফে সেকেন্ড টাইম আর মনে হয় না অ্যাক্সেস পাবো। এইটা আমাদের লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে, একটা বড় কন্ট্রিবিউশন হয়ে থাকবে আপনাদের প্রতি, আমাদের ভিউয়ার্সদের প্রতি। সো সবাই ভালো থাকবেন। এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। টু সেন্স পডকাস্ট আর নাফিস সালিম। নাফিস সালিম, আপনি এখন টাইম দেন। আমার চ্যানেলে নাফিস সালিম আমার নাম, আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, দেখবেন অনেক ভালো ভালো ভিডিও বানায় ভাই। এবং হচ্ছে যে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে নাফিস সালিম ফেসবুক পেজ। আর যা আপনারা যেমন চাই করেন, বাসায় বসে ঘুমান। ঠিক আছে, আল্লাহ হাফেজ।